কুমির, বাঘ এদের সঙ্গে আমাদের বাঁধর চলে আসে। চারবার করে দেখি বাঘ ভয় থাকে, কিন্তু ভয়কে আমাদের সাথে নিয়ে চলতে হয়। ভয় অবশ্যই আছে। যে দেখা গেল যে ওই দিকটা ধরো এই দিকটা করা, যেগুলো খাড়ি, বড় বড় খাড়ি, এই আমাদের বাড়ির সামনে বড় একটা খাড়ি, ওটা তো আর বেশি দূরে দেওয়া নেই জালটা। কোনো কারণে যদি চলে আসে ভয় একটা থাকেই যায়, ওইখান থেকে আসার সম্ভাবনা। কিন্তু কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। সুন্দরবনের আমরা যে ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসছি, এটি একটি অন্যতম ভিডিও। যে দ্বীপ বাঘের মুখে মানুষের বসবাস, দেখতে পাচ্ছেন ওপারে সড়কখালির জঙ্গল, গোমর নদী, সাথে বর্তমানে নদী বাঁধের অবস্থা দেখতে পাচ্ছেন। আর ওখানে টাইগার ক্যাম্পের থেকে সর্বদা পাহারা দেয়। আর এই দ্বীপেই প্রতিনিয়ত বিভিন্ন ঘটনা শোনা যায়, বাঘ, কুমির, যা সাধারণ মানুষ তাদের মুখেই এক কথায় বলতে গেলে বসবাস করছে। আর জোয়ার ভাটা এই গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন, এই গাছের গোড়ায় যে কালো হয়ে আছে সে পর্যন্ত জোয়ারের জল ওঠে এবং মানুষ লবণাক্ত জলের সাথে এবং সুন্দরবনের জীবজন্তুর সাথেই এক কথায় বলা যায় বসবাস করছে। আর এই রকম ছোট ছোট নৌকা নিয়েই মাছ কাঁকড়া ধরতে হয়। ঘটনা ঘটছে বাঘের মুখে পড়ারও, আর সেই বিষয়ে আমরা তুলে ধরছি। সাথে এই সমস্ত রাস্তা ছিল কাঁচা মাটির রাস্তা, হেঁটে কষ্ট করে বর্ষায় সর্বদা ব্যবহার করতে হতো। বর্তমানে সেই রাস্তাগুলো হয়েছে এবং খড়ের ঘর বেশি পরিমাণ ছিল, মাটির দরমার, আর এগুলো পাকা ঘর হচ্ছে। সর্বদা আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জঙ্গলের দ্বারাই এই দ্বীপ প্রতিকূলতার মুখে সুরক্ষা পাচ্ছে। সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর এই সমস্ত ভিডিও দেখতে থাকুন। কেমন আছেন? ভালো আছেন তো? চিনতে পারলাম না। আমরাই এসেছি সুন্দরবনের এই যে দ্বীপ, আর এই জঙ্গল, আর ওপারে নদী, তারপরে বাঘের বসবাস। আপনার বাড়ি কোথায়? আমার এই বাড়ি এখানে। এখানেই বাড়ি। আপনার নাম? কৃষ্ণপদ সর্দার। আচ্ছা, তো আপনাদের অনুষ্ঠান আছে? অনুষ্ঠানে গিয়েছিলাম, বাড়ি ফিরছেন? বাড়ি ফিরছি। আচ্ছা দাদা, বিশেষ করে আমি একটা বিষয়ে জানতে চাই। এই যে এরকম সমস্ত পরিবার নিয়ে এখানে বসবাস করছেন, আপনারা যে বাঘের মুখে এই দ্বীপ, এক কথায় সেই বিষয়টা কি বলবেন? বাঘের মুখেই তো বলতে গেলে নাকি? বাঘের মুখেই তো, বাঘের মুখেই বলতে গেলে, এখন বাঘের মুখে বলতে গেলে একরকমই আছি, কিন্তু আমাদের বন দপ্তর থেকে বা গভর্নমেন্ট থেকে ওই উপর থেকে জালের একটা ইয়ে করে দিয়েছে। হ্যাঁ, সেই মুখ থেকে আপাতত আমরা একটু দূরে আছি, কাছের থেকেও একটু দূরে আছি। ওই হচ্ছে অ্যাটাকের মুখ থেকে আমাদেরকে আটকে রেখেছে। হ্যাঁ, হ্যাঁ, ওটা যদি না থাকতো তাহলে আমরা সবসময় তার সম্মুখীন আমরা মানে অ্যাটাক হতাম। আগে ছোটোবেলায় দেখতাম, আমি ছোটোবেলায় দেখেছি যে বাঘ প্রায় সময় পার হয়ে আসতো। আচ্ছা। এখন বন দপ্তরের থেকে ওপারে জাল দেওয়াতে এখন অনেকটা, এই প্রায় 20-25 বছর আর সেরকম খবর নেই যে পারে পার হয়। হ্যাঁ, ওই জন্য একটা নিরাপত্তার মধ্যে আমরা আছি। আচ্ছা আসছে না, আসছে না। আচ্ছা, এখন কি আপনারা ওপারে বাঘের ডাক বা কোনো জীবজন্তুর ডাক শুনতে পান? ও মাঝে মাঝে ওই ভাদ্র মাসের দিকে একটু একটু শোনা যায়, টুকটাক করে। এখন এমন কিছু বেশি শোনা যায় না। আচ্ছা আচ্ছা, কথা কিছু। তাহলে এখানে এখন বর্তমান দাদা কিছু পরিবার এখনো জঙ্গলে যাচ্ছে? যায়, যাদের জীবিকা জঙ্গল, মাছ কাঁকড়া ধরা। যাদের জীবিকা আছে জঙ্গল, তাদের হয়তো এমন একটা রেগুলার হয়ে আছে যে আমি আর গ্রামে কাজ করবো, সেরকম গ্রামের কাজ হয়তো আমার হয় না, বা আমার অভ্যেস নেই, বা গ্রামের সেরকম কোনো কাজ নেই যে আমি করে খাবো, কারণ আমার ওইটাও ছোটোবেলার থেকে অভ্যেস হয়ে আছে। ওই জন্য সেটা করে। আর ওই পাশ দেওয়া আছে, ওই পাশে করতে হয়। আচ্ছা 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 দাদা, একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাইছি, যেটা হলো
এই যে বাঘ এখন বর্তমানে আসছে না, এর জন্য আপনারা এই সমস্ত রাস্তায় তো চলাচল করতে পারছেন, হ্যাঁ হ্যাঁ, এটা তো করতে পারছি। রাত্রে কোনো ভয় নেই? রাত্রে ভয় থেকেও আমাদের সেটা ভয়। আগে ছোটবেলায় দেখতাম সন্ধে 6টার পরে, 6টার আগে আচ্ছা আচ্ছা। আমরা ঘরে দুর্গাপুজো দেখেছি, 3টের সময় গেছি, হ্যাঁ সন্ধে হওয়ার আগে বাড়ি ঢুকেছি। আচ্ছা। এখন রাত 11টা 12টা অব্দি দুর্গাপুজো দেখে বাড়ি ঢুকছি। হ্যাঁ ভয় থাকে, কিন্তু ভয়কে আমাদের সাথে নিয়ে চলতে হয়। ভয় অবশ্যই আছে। যে দেখা গেল যে ওই দিকটা ধরো এই দিকটা করা, যেগুলো খাড়ি, বড় বড় খাড়ি, এই হ্যাঁ। আমাদের বাড়ির সামনে বড় একটা খাড়ি, ঠিক। ওটা তো আর বেশি দূরে দেওয়া নেই হ্যাঁ। জালটা, কোনো কারণে যদি চলে আসে ভয় একটা থাকেই যায়। ওইখান থেকে আসার সম্ভাবনা। কিন্তু যতটা ভয় আগে ছিল, আমার বাবা কাকারা যেটা ভয় করে এসে সেই জিনিসটা কমে গেছে। হুম। এখন 12টা একটা লোক চলাচল করে, 10টা 11টা, এখন 10টার নিচে কেউ ভাতই খায় না আমাদের কাছে এখন। রাত্রে, তাই তো? আর আগে সব সন্ধ্যার আগে খাওয়া দাওয়া করে? সন্ধে আমি দেখেছি তো, আমি ছোটবেলায় দেখেছি যে 6টা পড়লো, 7টার ভেতরে খাওয়া হয়ে যায়, দরজা বন্ধ হয়ে যায়। আমাদের পাঁচিল ছিল, ধরো আইলায় পড়ে গেছে হ্যাঁ। পাঁচিল, আগে পাঁচিল ছিল, এখন আইলায় পড়ে গেছে, এখন খালি এই ঘর, তাই তো? আইলার জল কোথায় উঠেছিল? আইলার জল এই তো এই টপকে এই গেছে। রাস্তা তো টুকটুকি এই ঘর সব ডুবিয়ে দিয়েছিল, তাই তো? সব তো সব ভেঙে গেছিল। আবার ভেঙে গেছিল, আয়লার মানে পরে সব করা। ডুবিনি, এইখান থেকে পাস হয়েছে, যতটা জল গেছে এই মাঝখানে ভেঙে গেছিল, মানে কিছু জায়গায় সব ভেঙে গেছে। ভেঙে গেছিল, ভেঙে জল তো এই অবধি চলে এসেছিল। আর এই টপকে জল গেছে এখান থেকে, হ্যাঁ। নদীর রাস্তা টপকে জল গেছে। নদীর রাস্তা একটু হাইট হলে ভালো হতো, মানে যেটুকু ওঠে ওঠে যখন বন্যা আসে তখন হয়তো আরো বেশি জল হয়, সবসময় তো আর জল হয় না। এই যেরকম আয়লা, যখন আসে তখন জল আয়লা গেছে। যখন হয়েছিল তখন টপকে জল চলে গেছে। আয়লার পরে তো এইটা 2 ফুট উঁচু করেছে, 2 ফুট 2.5 ফুট উঁচু হয়েছে। আয়লার পরে এই বাঁধটা, তখন আরো বাঁধ আরো নিচে ছিল যেহেতু। হুম। আচ্ছা, এখন তো ওই জাল তুলে তাও মাছ ধরতে যাচ্ছে নাকি? জাল তুলে না, জাল তুলে না, ওটা বড় বড় খাঁড়ি দিয়ে যায়। বড় বড় খাড়ি দিয়ে যায়, যাদের পাশ রয়েছে, তাদের পাশ হয়েছে, তাছাড়া যাদের পাশ রয়েছে তারাই যায়। তারাই যায়, তাছাড়া নচর জাল যায় না। তুলে সেরকম কোনো খবর টবর নেই। কাঁকড়া ধরতে যায় যারা, সব যাদের সব পাশ খাঁড়িতে আছে, ভিতরে চলে যায়। খাড়ি দিয়ে অনেক দূর, খাড়ি অনেক দিয়ে পথ যেতে হয়, নৌকা এই এই নদীটার নাম তো সড়কখালি। সড়কখালি। এই যে এই গেল সড়কখালি, আর এই সামনের খালটা, নদী। এখানে সেই সামনের খালটাই যাচ্ছে সড়কখালি, এখানে সড়কখালি ক্যাম্প। আর ওটা হচ্ছে কিনা গোমর। হুম, এই নদীটা তো হ্যাঁ, এই নদীর কোলে গোমর হবে। সেরকম কোনো ইয়ে নেই। আগে আগে মাঝে মাঝে যখন প্রথম যখন বন্ধ করে দিয়েছিল, তখন অনেক লোক কি করেছে, 100% ছিল, হুম। 100% এখানে জঙ্গল করতো, মাছ কাঁকড়া ধরতো। যখন এটা বন্ধ করার ফলে তখন যাদের পাশ ছিল, এখন যাদের পাশ আছে তারাই যাচ্ছে, আর আদার্স লোক যাচ্ছে না। তখন প্রথম যেত, প্রথম এতে ধরো 15-20 বছর আগে আদার্স লোকদের আমার পাশ নেই, আমি চলে যাচ্ছি, হুম। কিন্তু সেইটা এখন আর কেউ করে না। আর তারপরে সব বিদেশ, এখন কেরালা, তারপরে উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, সব ওই দিকেই চলে যাচ্ছে। যাদের পাস আছে কেবল তারাই যাচ্ছে, আর কোনো সেরকম ইয়ে নেই। অতটা আমাদের তো জানা নেই, তাই এরপরে বন দপ্তর জানবে, কেউ জাল কাটছে কিনা, ইয়ে কাটছে কিনা, তারাই জানে। আমরা তো আর যাই না ওদিকে, আমরা জানবো কোথায়? আপনারা জান না। আমাদের অত জানা তাহলে বর্তমানে এই যে বাঘের মুখে একসাথেই বসবাস বাঘের সাথে বলতে পারেন, হ্যাঁ, আমাদের বাঘের এবং সুরক্ষা, কুমির, বাঘ, এদের সঙ্গে আমাদের বাঁধর চলে আসে, চারবার করে দেখি, বাঘ বাঘও দেখি, কুমিরও দেখি। কুমির তো কুমির অল্টারনেট সবসময় দেখা যায়, বাঘ কুমির অল্টারনেট সবসময় দেখা যায়। আচ্ছা এই খাঁড়ি থেকে ওখানে পেরিয়ে যায়। আচ্ছা। কখনো ওই জাল পেরিয়ে কোথায় খারাপ হয়ে গেছে, মগ্ন হয়ে গেছে, সেখান থেকে এসে নদীর চর দিয়ে উপার দিয়ে হেঁটে হেঁটে যায়, আচ্ছা তখন আমরা দেখতে পাই। এইভাবে দেখি আর কি। তাহলে এক কথায় আপনারা এখনো বাঘ মানুষ একসাথে বসবাস করছেন। এটা তো সুন্দরবনের মানুষ এটা নিয়ে এটা জীবন। বলতে পারে, এই জঙ্গল আমরাই, এটা তো বলাই যায়। আর এই নদী তো ভয়তে থাকতে হয়, অল টাইম ভয় তো ভয়ের মধ্যে দিয়ে আমাদের থাকতে হয়। চলতে হয়। কিন্তু আগে যতটা ছিল ততটা একটু কমে আসছে, এই হচ্ছে গল্প। অন্য কিছু না। ভয় আমাদের সবসময় রাখতে হয় কাছে। এখন রাত্রে আসছে, বাঘ যদি কোনো কারণে ওই দিক থেকে আসে, মানে ওই ভিতর দিয়ে যদি সাঁতার কেটে ডাইরেক্ট এখানে আসে, তখন তো সমস্যা। বুঝছো? তখন আপনারা ডাইরেক্ট টাইগার অফিসারদেরকে ফোন করেন? তাদের নম্বর টুকটাক করে সবার কাছে থাকে। হুম। তারপরে এখন আগের থেকে বলুন গ্রাম পঞ্চায়েত প্রধান
বাবার কাছে টুকটাক থাকে, এখান থেকে ফোন করলাম ওখানে, ওখানটা ফোন করলাম ওখানে। মাঝে মাঝে বাজার চলে আসে, আবার ফোন করে তাদের ফোন করে বলা হয় যে বাজার চলে এসে নিয়ে যাও, কারণ এখানে থাকলে তো সেই জমি মানে ফসল টসল সব ইয়ে করে দেয়, আর ওরা নিয়ে চলে যায়। আর এখন তাহলে অধিকাংশ মানুষ সব বাইরে বসবাস, বাইরে সব বাইরে, এখন এখন সব কর্মসূত্রে বাইরে, কর্মসূত্রে সব সব বসবাস বাইরে, এখানে সুন্দরবনে সব বাইরে। কর্মসূত্রে বাইরে, হ্যাঁ 2 মাস 3 মাস 4 মাস করে বাইরে। নানান রাজ্যে সব বাইরে। এই আর 1 মাস পরে দেখবেন এই পাড়া ভর বাচ্চা লোক নেই, পুরুষ মানুষ নেই। এই পাড়ার 80% লোক সব বিদেশ, 80% সব 20% থাকবে, আচ্ছা 20% থাকে। 80% সব চলে যাবে বিদেশ। কারণ এখানে কিন্তু রুটি রোজগার নেই তো, হুম। এক ফসলের দেশ, টুকটাক যা আছে অধিকাংশ ম্যাক্সিমাম এই পাড়ায় তো জমি জায়গা নেই কারণ, আচ্ছা 2-1 আছে 2-1 বিয়ে করে, তাতে কি হবে? তাতে এক কি ফসলের সারা দেশ, বছরে চালই হয়, 8-10 বছর ধানের, সারা বছর চাল হয় না। যা আছে সব ওই বিদেশে গিয়ে খেটে আনতে হবে। তো খেলে তো হবে না, আনুষঙ্গিক ছেলে মেয়েদের পড়াশোনা খরচ আছে, পোশাক আশাক আছে, এখন ঘর অনেক বাড়ি আছে, অনেক এখন অনেক উন্নত যুগ চলে যাচ্ছে। প্রাইমারিতে ধরো অনেক বাচ্চারা পড়াচ্ছে না, যারা পড়াচ্ছে এখন বাংলা তোমার মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম হয়ে এসছে, হয়েও গেছে। যারা চাকরি পায়নি তারা কী করছে, ওই মিডিয়ামে হচ্ছে শুরু করেছে, সেখানে ইয়ে করছে। এবার ভালো পড়াশোনা করাতে গেলে সেখানে ভর্তি করাতে হচ্ছে, তাহলে টাকাটা লাগবে। সরকারি স্কুলে হচ্ছে যদি পড়াতো, ভালো যদি পড়াতো, তাহলে সেখানে ভর্তি করালে আমার পয়সা কম লাগতো। কিন্তু ভালো পড়াশোনার জন্য সেখানে ভালো পড়াশোনা, যারা চাকরি পাচ্ছে না তারাই তো ওখানে টিচার করছে। ওই জন্য সেইখানে পড়াশোনা করতে গেলে টাকা লাগছে, তার টাকা এখানে থাকলে টাকা হবে, বিদেশ থেকে আনতে হবে কাজ করে। হুম। বছরে 12 মাস, 12 মাসে 8 মাস বাইরে থাকতে হয় আমাদের। থাকি কতদিন, 2 মাস কি 3 মাস বাড়ি থাকি, এই আছি, 1 মাস পরে চলে যাবো, আর 4 মাস 6 মাস পরে আবার আসি। এখন তাহলে বেশি ভয় নেই, না যদি আমাদের এই বাঘ আর মানুষ এই কোনো বেড়া থাকবে না, একসাথেই যদি বসবাস করি, এটা কত ভালো হবে কিনা। না, একদমই ভালো। কারণ ভালো হয়, জঙ্গলটা আছে অ্যাকচুয়ালি বাঘের জন্য। হ্যাঁ জঙ্গল যদি না, বাঘ যদি না থাকতো জঙ্গল আজকেই থাকতো। জঙ্গল হাসিলেই যেত। কারণ জঙ্গলটা আমাদের রাখতে হবে, এই যে বাচ্চার জন্য আমাদের হয়তো কিছু গাছ এখান থেকে গেছে, কিন্তু বাঁধের জন্য আমাদের রক্ষার জন্য এই কিছুটা গাছ আমাদের এখান থেকে চলে গেছে, কিন্তু গাছ আমাদের রাখতে হবে। আর গাছ রাখতে গেলে বাঘ রাখতে হবে, এটা আমাদের প্রশ্ন। বাঘটা আছে বলে আমাদের জঙ্গলটা আছে, বাঘ না থাকলে কিন্তু জঙ্গল থাকতো না। হ্যাঁ এটা একটা বড় ভূমিকা আছে। বাঘের বড় ভূমিকা আছে, সব থেকে বড় বাঘ ভূমিকা। সুন্দরবনকে আমি টেকাতে গেলে আমি যে বাঘ ছাড়া তো আমি কিছু যে থাকে না। বাঁচবো, আমার বাঁচার পক্ষে সুন্দরবনের বাঘ, কারণ সুন্দরবনের বাঘ আছে বলে জঙ্গলটা আছে, গাছটা আছে, গাছটা আছে বলে আমি আছি, এই হচ্ছে বড় কথা। ঠিক ঠিক একদম। আর এমন যদি হতো যে এরকম মানুষও গাছ কাটবে না আর কোনো নষ্ট করবে না, কিন্তু সকলে আমরা একসাথে যদি থাকতে পারি, তাহলে কি ভালো হয় না? এমনি সকালে অ্যাকচুয়ালি একটা কথা কি, আমাদের এইখানে আমরা নির্মবিত্ত মানুষ, আমাদের কাঠ না হলে চলে না, ওই জন্য আমাদের কিছু গাছের দরকার। গাছের দরকার এত কিছু না যে আমাদের প্রয়োজন ছাড়া আমরা গাছ, এখানকার মানুষ প্রয়োজন ছাড়া এখন গাছ কাটে না। হ্যাঁ গাছ প্রয়োজন আমাদের ছাড়া, প্রয়োজন ছাড়া। দেখুন তো গাছ লাগা হয়ে গেছে, তলা দিয়ে একটু ছেটে ছেটে। এখানকার দেখো কোনো গাছ কিন্তু কাটে নেই, এই যে বার্তা দেওয়ার জন্য যেটুকু হচ্ছে প্রয়োজন মাটি, যেটুকু গাছ কাটার দরকার সেটুকু তোলা হয়েছে, আদার্স কিন্তু কেউ গাছ কাটে না, একদম কোনো গাছ নেই। ওটা তো ইয়ে ছিল, ওটা পূরণ হয়ে যাচ্ছে, ওখানে গাছ জন্মে যাচ্ছে। হ্যাঁ গাছ আমাদের রাখতে হবে, গাছ রাখতে হবে, সুন্দরবনের গাছ রাখতেই হবে। রাখতেই হবে। ওদের জন্যই এই সুন্দরবনের জঙ্গলের জন্য, গাছের জন্য কিন্তু সারা বিশ্বের লোক বেঁচে আছে। হ্যাঁ তাই তো, অনেক বড় ভূমিকা সুন্দরবনের। সুন্দরবনের এটা ভূমিকা আছে। আমাদের যে অক্সিজেন নিই, ওই জন্য আমাদের গাছ কাঠ যেরকম দরকার, এখন এই যে বড় বড় যখন জোয়ার হয়, জোয়ারে যখন ওই কাঠ ভেসে আছে, এই কাঠ আপনি এখানে দেখান, এই যে কাঠ, মরা কাঠ, এই কাঠ ভেসে আছে, এই সব কাঠ তোলা হয় এখন। মানে মানে জ্যান্ত গাছ না কেটে যেগুলো ভেসে আছে সেগুলো কিন্তু তুলে আমাদের এখন ব্যবহার করা হয়, গাছ মানুষ কাটে। এইগুলো হচ্ছে খুব সুন্দর
এটা হচ্ছে ডালপালা ভেঙে যেগুলো আসে জোগাড়ের জলে সেগুলো তোলা হয়। এগুলো সব শুকনো করা হচ্ছে তাই তো? এমনি শুকনো কাঠ জলে ভেসে আছে বলে ভেজা থাকে, ওই জন্য শুকনো করা হচ্ছে। এসব শুকনো কাঠ, হ্যাঁ, ভেসে আসা কাঠ। এগুলো খুব সুন্দর জ্বালানি হয়। জ্বালানি মানে গাছ কিন্তু এখন লোকে কাটেই না বললেও চলে, জঙ্গলের গাছ সব চলে আসা কাঠ। এগুলোতে আবার নতুন নতুন গাছ হচ্ছে। এই গাছ হচ্ছে, এটা আগে ছিল গিয়ে ফেজারি ছিল, এটা বন্ধ হয়ে গিয়ে এখন নতুন নতুন গাছ জন্ম নিচ্ছে। তাহলে এর ভেতরেতে হচ্ছে সড়ক খালি যাচ্ছে। হ্যাঁ এটাই। এখানে হচ্ছে টাইগার ক্যাম্পের সবসময় পাহারাদার আছে তাই তো? চলো খাবে না মাছ কোথায়? আর বন্ধুরা দেখতে পাচ্ছেন, বিশেষ করে এইভাবেই দয়াপুর দ্বীপের মানুষ এবং মাঝে নদী ওপারে সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগারের বসবাস। আর মানুষও এখানে আগের তুলনায় অনেক সুরক্ষিত।